নমস্কার বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মারাশলি পর্ব 24। শুরুতেই আবার প্রথমে দেখায় যে মাহুর আর মারাশলির উপর গুলিবর্ষণ হচ্ছে। থেকে সাবাসের লোকেরা তাদের উপর গুলি চালাচ্ছে। ভেতরে মাহুরকে জড়িয়ে ধরে প্রথমে মাটিতে বসে পড়ে এবং তারপর মারাশলিও নিজের বন্দুক বার করে তাদের সাথে যুদ্ধ শুরু করে। ঘরের ভেতর আসতে থাকা আততায়ীদেরও জেলাল মারে। মারাশলি বলে মাহুরকে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাদের তাড়াতাড়ি বেরোতে হবে। বেশিক্ষণ থাকলে তাদের মধ্যে অনেক ছিদ্র তৈরি করে দেবে এই আততায়ীরা। তাকে থামতে বলে একটু ধীর স্থির ভাবে শ্বাস নিতে। এখন আর কোনো কিছুকেই ভয় পাচ্ছে না। মারাশলি বলে সেও এখন তাহলে তার মতো পাগল হয়েই গেছে, তাই তো? মারাশলির থেকে এখানে মাহুর কথা নেয় যে এখান থেকে তাড়াতাড়ি বেরোনোর পরই তারা বিয়ে করে নেবে, যত তাড়াতাড়ি সম্ভব। কোনোভাবেই দেরি করতে চায় না। মারাশলিও তাকে কথা দিয়ে দেয়। ঠিক আবার দেখায় সাবাসের আড্ডাখানায় সাবাসের কাছে সুয়াত এসে বলছে মারাশলির তরফ থেকে এখনো কোনো খবর পাওয়া যায়নি। প্রসিকিউটর পালাতে সক্ষম হয়েছে, সে বেঁচে আছে তাকে গুলি করার পরও। স্ক্র্যাপ ডিলারও পালাতে সক্ষম হয়েছে। সেখানে জানতে চায় সুয়াতের কাছে তাহলে সে ভালো খবরটা কি দিতে এসেছে। বলেছিল যাদের দিয়ে কাজ করিয়েছে তারা নাকি খুব প্রফেশনাল। সুয়াত জানায় যে ফুয়াতের বাড়িতে তো তারা সবকিছুকে ধ্বংস করে এসছে, কত লোক মেরে এসে লাক বাই চান্স হতে পারে। সেখানে বলে যে সে লাকটাকে এক্সকিউজের মতো ইউজ করছে আর মূর্খামোটা এখানে সে দেখছে না। বলে সুয়াতকে সে কি সুয়াতের পাসপোর্ট রেডি করে রেখেছে। বলে কেন? বলে যে সে তো তাকে আগেই বলেছিল এই কাজটা যদি তারা তিনজনকে সরিয়ে দিতে পারে তাহলে তারা রাজা হয়ে যাবে, না হলে তারা তাদের খুঁজে বের করে জ্যান্ত পুঁতে দেবে। বলে ঠিক আছে, সেই বিষয়ের প্রিপারেশন নিচ্ছে। এদিকে দেখানো হয় গুলিবিদ্ধ প্রসিকিউটর টোলগাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। বাড়িতে মেডিকেলের একজন কর্মী মহিলা সে ফোন করে হসপিটালকে বলছে যে ইমার্জেন্সি রুম তৈরি করতে। একজন পুরুষ কর্মীকে জিজ্ঞেস করে বসে যে তার যে গুলি লেগেছে এটা কি লাইফ থ্রেটিং। কর্মী বলে বসে 3টে বুলেট লেগেছে তার, দুটো বাইরে আর একটা ভেতরে। এটা লাইফ থ্রেটনিং মনে হচ্ছে না। সে যদি বলে কাউকে ইনফরমেশন দেওয়ার আছে সে তাহলে তার হয়ে তাকে দিয়ে দিতে পারে। বলে তার একজন অ্যাসিস্ট্যান্ট আছে জুডিশিয়াল, সে তার সাথে কথা বলতে চায়। এদিকে আবার যুদ্ধস্থলের ঘটনার দৃশ্যে দেখায় মারাশলি আর মাহুর তাদের ঘরের জানলা দিয়ে বেরোতে সক্ষম হয়েছে। পরে মারাশলি মাহুরকে নিজের ফোনটা দিয়ে বলে যে এখান থেকে তাকে পালাতে হবে। রাস্তায় পৌঁছে গিয়ে সাহায্য যাতে কল করে, সাহায্য নিয়ে পরে এখানে আসে, যথাসম্ভব চেষ্টা করবে এখান থেকে তাড়াতাড়ি বাইরে যাওয়া। মাহুর সেখান থেকে ফোন নিয়ে পালাতে শুরু করে। মারাশলি সাবাসের আততায়ীদের সাথে যুদ্ধ করতে থাকে। আততায়ী এসে বন্দুকের বাট দিয়ে মারাশলির ঘাড়ে মেরে তাকে বেহুশ করে দেয়। ওর এদিকে ফোন নিয়ে দৌড়তে ফোনে সিগন্যাল পেয়ে যায়, সাহায্যের জন্য কল করে বসে। মাহুর কলে সাহায্যের জন্য জানায় যে এদিকে ঝামেলা হয়ে গেছে, অনেক গোলাগুলি চলেছে, তাদের সাহায্যের জন্য তাড়াতাড়ি চলে আসতে, তাদের প্রাণ চলে যেতে পারে। এদিকে দেখায় সুয়াত আবার সাবাসের কাছে ইনফরমেশন দিতে এসেছে যে এর পাসপোর্ট তৈরিতে লিগাল ইস্যু চলে আসছে। সব জায়গায় প্রসিকিউটর তাদের ওয়ান্টেড করে রেখে দিয়েছে, দেশের বাইরে বেরোনো ব্যান একেবারে। বলে সুয়াতকে তাহলে জালি পাসপোর্ট তৈরি করতে, জালি আইডেন্টিটি দিয়ে। জানায় সেটাও সম্ভব না, চারিদিকে কড়াকড়ি সিকিউরিটি চলছে, টিম তাদের সব জায়গায় খুঁজছে। থেকেও বড় কথা যে এয়ারলাইন হাইওয়ে সব জায়গায় তাদের খুঁজছে। তার থেকেও বড় কথা তাদের বেশিরভাগ টাকাই স্ক্র্যাপ ডিলারের কাছে আছে। যদি বাই রোডও যাওয়ার চেষ্টা করে জানে না তাদের হাতে সামনে কত এক্সপেন্স আসবে। জিজ্ঞেস করে সুয়াতকে আজকে কি সে কোনোভাবেই কোনো ভালো খবর দেবে না। সুয়াতকে চুপ থাকতে দেখে সাবাস বলে যে মারাশলিকে যারা মারতে গেছিল তাদের কল করে বলে যাতে মারাশলিকে তারা মেরে না ফেলে, তুলে নিয়ে তাদের কাছে আসতে। তারা মারাশলিকে স্ক্র্যাপ ডিলারের কাছে দেবে আর স্ক্র্যাপ ডিলারের থেকে টাকা নেবে, এটাই একমাত্র শেষ উপায়, শেষ সুযোগ, না হলে তারা বাঁচতে পারবে না। আর ফুয়াদ জানায় তাই হবে। এদিকে আবার ফুয়াদের বাড়িতে দেখায় যে দিলারা তারাকে একজন নার্স চেক করছে, চারিদিকে পড়ে থাকা সমস্ত দেহাবশেষ আর মেডিকেলের কর্মীরা নিয়ে যাচ্ছে। এদিকে সমস্ত এভিডেন্স চেক করা হচ্ছে, তার প্রমাণ নেওয়া হচ্ছে। তারা ঘরে বসেই দেখতে পায় যে তার বাবার মৃতদেহটাকেও প্যাক করে নিয়ে যাওয়া হয়। পুলিশ কর্মী এসে তার কাছ থেকে জানতে চায়, প্রথমে তাকে সমবেদনা জানায়, তার কাছ থেকে জানতে চায় সে যদি এখন সামান্য স্বাভাবিক হয়ে থাকে তার কিছু প্রশ্নের উত্তর কি সে দিতে পারে। তারা জানায় হ্যাঁ সে স্বাভাবিক, সে দিতে পারবে। এখন কর্মী প্রথমে জানতে চায় যে বাড়িতে এসে অ্যাটাক করেছিল সে কেন এসেছিল, কিসের জন্য এসেছিল আর তার পরিচয় কি সে জানে। তারা এখানে তাকে জানায় যে প্রথম প্রসিকিউটর যাকে খুন করা হয়েছিল সাবাস ইয়েলদ্রিম বলে একজন ব্যক্তি যাকে দোষ দেওয়া হয়েছে এই কাজটা করেছে, সে বেকসুর খালাস হয়ে যায়। কর্মী জানতে চায় তার বাবার সাথে তার কি শত্রুতা ছিল। তারা এখানে সবটা জানা সত্ত্বেও সে এখানে পুলিশ কর্মীর থেকে কথাগুলো চেপে যায়, বলে যে সে কোনোভাবেই কিছু জানে না কি ধারা কোন বিষয়। এগুলো ভেতরে দুমাদ্দুম করে কিছু লোক চলে এলো এবং চারদিকে সবাইকে মেরে ফেলে দিল। কর্মী জানায় সে যদি আরেকটু স্বাভাবিক এবং স্থিত হয়ে যায় যথাসম্ভব তাড়াতাড়ি এসে পুলিশ
স্টেশনে সমস্ত বিষয় রিপোর্ট করে এবং সাবাসকে আইডেন্টিফাই করে যায়। এরা জানায় তাই হবে, পূর্ণভাবে সহযোগিতা করার চেষ্টা করবে। এদিকে আবার দেখা যায় মাহুর ঘর থেকে জঙ্গল থেকে বেরোতে সক্ষম হয়ে এখানে সাহায্য নিয়ে গাড়িতে করে লোকেরা চলে এসেছে। এদের কাছে গিয়ে তাড়াতাড়ি জানায় যে তার প্রেমিক চ্যালেটের ভেতরে ছিল করে সেখানে একটা কনফ্লিক্ট ব্রেকডাউন করাতে সক্ষম হয়েছে, কিন্তু তার প্রেমিক সেখানেই ফেসে আছে। জানতে চায় সেই যে তাদের কল করেছিল, উত্তরে মাহুর জানায় হ্যাঁ। কর্মী বলে ঠিক আছে, তাদের সাথে যেতে তারা দেখছে। ঘটনাস্থলে তারা পৌঁছে দেখে চারিদিক শান্ত হয়ে গেছে। কর্মী শান্তর কারণ জানতে চাইলে মাহুর বলে সে তার প্রেমিক হয়তো ভেতরেই ফেসে আছে, আততায়ীরা যদি তার সাথে কিছু করে দেয় কি হবে। বলে তাকে চিন্তা না করতে তারা দেখে নিচ্ছে বিষয়টা। এটার ভেতর থেকে পুলিশ অফিসার এসে বলে যে ভেতরে একটা ঝামেলা হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল, সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু না ভেতরে কোনো লাশ আছে বা রক্ত আছে। বলে তাহলে হয়তো তার প্রেমিককে তারা ধরে নিয়ে গেছে। আর পুলিশ কর্তা মাহুরের থেকে জানতে চায় যে প্রথম থেকে ঘটনাটা তাদের গুছিয়ে ভালোভাবে কোনোভাবেই তারা ইন্টারভেন করতে পারছেন। ও জানে এখন এইসবের কোনোভাবেই সময় নেই, যদি তারা তার প্রেমিককে কিছু করে দেয় বা মেরে ফেলে তাদের খুঁজে বের করতে হবে। অফিসার জানায় তার প্রেমিকের যদি কোনো ছবি থাকে তাহলে তাদের দিতে তারা সব জায়গায় খোঁজ খবর লাগাচ্ছে। নিজের ফোন থেকে মারাশলির ছবি তাদের পুলিশ কর্মী সেই সিনিয়র তার অন্য সার্চ টিমকে বলে খুঁজতে সবকিছু। আবার দেখায় সাবাসের আড্ডাখানায় সাবাসের লোকেরা মারাশলিকে তার সামনে এনে উপস্থিত করেছে। তাকে দেখে জিজ্ঞেস করে মেহমদ তার সামনে উপস্থিত হয়ে কেমন লাগছে। তাকে জানায় যে মেহমদকে ঠিকঠাক ভাবে তার সমস্ত প্রশ্নের উত্তর দিতে, কারণ সে জেনে গেছে সে কোনোভাবেই মারাশলি নয়, তার ফাইল ভালো মতো করে দেখেছে, তার ব্যাপারে সবকিছু জানে। মারাশলি অর্থাৎ মেহমদ ইনসে তাকে জিজ্ঞেস করে সে সত্যিই তো সব জানে, উল্টে তাকে প্রশ্ন করে তার কি তার ফাইলের ওপর বিশ্বাস করা উচিত না। বাস জানায় সেই ব্যক্তি যে প্রথম থেকে তাকে বিরক্ত করে এসেছে, জবে থেকে অর্থাৎ মারাশলি জবে থেকে সাবাসের জীবনে এসছে, সে খুব ভালো মতো করে জানে যে মারাশলি এক নম্বর প্রথম থেকেই কোনোভাবে যা যা ঘটনা ঘটে এসেছে কোইন্সিডেন্সে বিশ্বাস করেন। মারাশলি অর্থাৎ মেহমদ ইনসে তাকে জিজ্ঞেস করে বসে সাবাসকে যে সে ফুয়াদ বাবাকে কেন মেরেছে। সেখানে না জানার ভান করে ফুয়াদকে জিজ্ঞেস করে যে ফুয়াদকে। ফুয়াদ জানায় ফুয়াদ যাকে তারা গুলি মেরে এসছে তার মাথায় মেয়ের চোখের সামনে। তিনচের বিষয় সত্যি কথা না বলার জন্য বলে ও আচ্ছা, এবার সে বুঝতে পেরেছে, কারণ সে তাকে সত্যি কথা বলছিল না মেহমদ ইনসের পরিচয় বিষয়। যেহেতু হিউম্যান জাজ সে মিথ্যে কথা বুঝতে পারে, তাই সে তাকে মেরে দিয়েছে। একটা পানিশমেন্ট হিসেবে দেখা যেতে পারে। বলে পানিশমেন্ট এটা সে তাকে অর্থাৎ সাবাসকে মারার সময় তাকেও জিজ্ঞেস করবে। এবারে সে তাকে কোনোভাবেই সূর্যের নিচে পোড়াবে না, বরং তাকে নিজের হাতে পুড়িয়ে মারবে। বলে ঠিক আছে ঠিক আছে। এই অবস্থায় তারা দুজনেই নার্ভাস, কথা বলার মতো কন্ডিশনে নেই। এটা কি মারাশলির মনে হয় যে সেই সব থেকে পালাতে পারবে? জানায় তার সহকর্মী আততায়ীদের যে মারাশলিকে ঠিকঠাক ভাবে সাবধানে থাকতে, কারণ সে একজন ফর্মাল ইন্টেলিজেন্সের অফিসার, কোনো মুহূর্তে যা ইচ্ছা তাই করতে পারে। মারাশলির কাছ থেকে এটা জানতে চায় যে সে স্ক্র্যাপ ডিলারের সাথে তার অবজেশনটা বুঝতে পারে, স্ক্র্যাপ ডিলারের কি অবজেশন আছে তার সাথে। মেহমদ অর্থাৎ মারাশলি জানায় যে এটা তাদের দুজনের মধ্যে একটা সিক্রেট, বলে সিক্রেটটা তার জন্য খুবই ইউজফুল হতে পারে। সুয়াদ জানতে চায় সাবাসের থেকে যে স্ক্র্যাপ ডিলার মারাশলির জন্য টাকা দেবে, তাদের জানায় হয়তো প্রয়োজনের থেকে বেশি দিতে পারে। বলে তাহলে মারাশলিকে সে খুব ভালোবাসে তাই না? বলে হ্যাঁ, ভীষণ ভালোবাসে। খায় স্ক্র্যাপ ডিলারের আড্ডাখানা। ডিলার তার লোকজনদের নিয়ে ফিরে চলে এসেছে। তোগুলো মৃতদেহ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো স্ক্র্যাপ ডিলার তার লোকদের দিয়ে সব মাটিতে কবর দেওয়াচ্ছে। ডিলারের লোক কাদের তাকে জিজ্ঞেস করে মতে দেহাবশেষগুলো একটু পুড়িয়ে দিলে ভালো হতো, এখানে অনেক দেহাবশেষ আছে। ডিলার জানায় কোনো সমস্যা হবে না, এখান থেকে তারা খুব তাড়াতাড়ি পালিয়ে যাবে, বরং নতুন জায়গা দেখা উচিত। জানায় ঠিক আছে, সেটাই দেখ। ডিলার তার মাটিতে কবর দেওয়া লোকগুলোকে যে এক জায়গায় মাটিগুলোকে ঢিবির মতো না করতে, লোকেরা সন্দেহ করবে, মাটিগুলোকে সব প্লেন করতে। তারপরেই এখানে তার কাছে সাবাসের কল আসে। ডিলার সাবাসের ফোন ধরে বলে বাবা এত তাড়াতাড়ি তাকে আবার মনে পড়ে গেল, কি তাকে এখনো এতটাই সমীহকর? সাবাসের এখানে কপালটাই খারাপ, সুয়াদকে পাঠিয়েও এখানে সে ঠিক মতো কিছু গুছিয়ে উঠতে পারেনি। স্ক্র্যাপ ডিলার তার থেকে হাতছাড়া হয়ে গেছে। বলে ঠিক আছে, সেই সব বিষয়গুলো আলাদা, কিন্তু তার কাছে একটা তার জন্য ডিল আছে। তাদের মাঝখানে এই দ্বন্দ্বটা সে শেষ করতে চাই। এক্সিকিউটর তার পেছনে পড়ে আছে আর তাকে বাইরে পালাতে দিচ্ছে না, তার জন্য তার কাছ থেকে $50 মিলিয়ন চাই তার। ডিলার জানায় খুব ভালো কথা, খুব ভালো লেগেছে তার কথাগুলো শুনে। এরকম অবস্থা দেখে ডিলটা কি শোনা না পর্যন্ত সে কোনো উত্তরই দেবে না। জানায় তার কাছে মেহমদ ইনসে আছে, অর্থাৎ ভালোভাবে বললে মারাশলি। স্ক্র্যাপ ডিলার উত্তরে বলে বাহ, এতক্ষণে তার ডিল পছন্দ হয়েছে, এবার যে সে তাকে আসল দিচ্ছে এটা সে আরো বেশি খুশি হয়েছে। কোনো ব্যাপার না,
তার লোক কাদের সব টাকা জোগাড় করে নিয়ে লোকেশন আর টাইম পাঠিয়ে দেবে। রাখার পর স্ক্র্যাপ ডিলার তার সহকর্মী কাদেরকে বলে $50 মিলিয়ন ক্যাশ প্রস্তুত করতে। সাবাসের সাথে দেখা করে তাকে টাকা দিয়ে তার কাছ থেকে মেমাতিনচেকে নিয়ে আসতে। জানতে চায় আগের বার ধোকা পাওয়ার পরে কি এবার মনে হয় যে সাবাসকে এত টাকা দেওয়া উচিত। ডিলার জানায় আশা করছে এবারে সব ঠিক হবে। দেখায় হামিয়েতের বাড়িতে হামিয়েত আর বেহিয়ে টিভিতে দেখে নেয় টোলগার সাথে হয়ে যাওয়া দুর্ঘটনার বিষয়ে খবর। তার বেহিয়ে চিন্তা করতে শুরু করে দেয় দুজন। একবার জিজ্ঞেস করে বেহিয়েকে এটা আমাদেরই টোলগার বিষয় বলছে তো? বলে হ্যাঁ সেরকমই তো বলছে। চিন্তা করে বলে কোথা থেকে কি সব হয়ে যাচ্ছে বাচ্চাগুলোর সাথে কিছুই বোঝে উঠতে যাচ্ছে না। খবর দেখে বলে খবরে দেখাচ্ছে যে কোন হসপিটালে নিয়ে গেছে এখনো বলেনি, স্বাস্থ্যের বিষয়ে এখনো কিছু জানায়নি। বলে ঠিক আছে সে তার মেয়ে মাহুরকে একবার কল করে দেখতে চায়। এখানে মাহুরকে কল করে বসে। মাহুর কল ধরে বলে হ্যাঁ কি হয়েছে, সে তাকে কল করলো কেন? একটু ব্যস্ত আছে, সে টোলগার কাছে যাচ্ছে। বলে তার মানে সে টোলগার সাথে কি হয়েছে কিছুই জানে না এই বিষয়ে, তাই তো? টোলগার উপর হামলা হয়েছে এবং সে খুব খারাপভাবে গুরুতর আহত। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কোন হসপিটাল সেটা টিভিতে দেখায়নি। এই সমস্ত জিনিসপত্র টিভি থেকে দেখেই জানতে পেরেছে। তো মাহুর যদি এখন টোলগার সাথে দেখা করতে যাওয়ার কথা ভাবে তাহলে যেন সে কোনোভাবেই তাদের না জানিয়ে না থাকে। মাহুর জানায় ঠিক আছে কোনো অসুবিধা নেই, সে সেটাই করবে। কোনোভাবে খুঁজে বের করার চেষ্টা করছে টোলগা কোথায় আছে। বাড়ি গিয়ে তাদের বাকিটা জানাচ্ছে। করে কেঁদে কেঁদে ওপরওয়ালাকে ডাকতে ডাকতে মাহুর যেতে থাকে। এদিকে আবার দেখায় সাবাস বেঁধে রাখা মারাশলির সাথে দেখা করতে আসে। এখানে জিজ্ঞেস করে মারাশলিকে এখন তার কেমন অবস্থা, কি কোনো কিছুর প্রয়োজন আছে? মারাশলি বলে তার হাত দুটো খুলে দিতে যাতে খুব সহজভাবে সে সাবাসকে মেরে ফেলতে পারে। বলে এখনো সেই অবস্থাটার প্রয়োজনীয়তা নেই, এটা এখনো হোল্ড করা যেতে পারে। সে এখানে একটা প্রশ্ন করতে চাইছে যে স্ক্র্যাপ ডিলারের সাথে মানে বিষয়টা এমন $50 মিলিয়ন সে দিতে রাজি হয়ে গেল মেমাতিনচের বদলে। সে যদি আরো চাইতো আরো বেশি কি তাহলে স্ক্র্যাপ ডিলার দিত তাকে? তোরে মেমাতিনচে অর্থাৎ মারাশলি জানায় যে হ্যাঁ তার লাকটা খুব ভালো চাইছে, সে চাইলে দিত। বলে উফ এটা খুবই বিরক্তিকর, তার আর ভালো লাগছে না। বাস এখানে মারাশলিকে জিজ্ঞেস করে যে তার মধ্যে ভ্যালুয়েবল জিনিসটা কি। মেমাতিনচে এখানে মিথ্যে কথা বলে যে সে জানতে পেরে গেছিল স্ক্র্যাপ ডিলার কি করছিল তার জন্য। সাবাস জানায় সে তো সাবাসের বিষয়ে সবকিছু জানে। তাহলে মেমাত বলে যে তার জায়গাটা অন্য, তার জায়গাটা নরকে, সেখানে তাকে পাঠিয়ে তারপর দম নেবে। বলে সেই সব কথা পরে হবে। এরকমটা কি হতে পারে যে তাকে পিটিয়েছে বলে স্ক্র্যাপ ডিলার তার সাথে যুদ্ধ করতে করে? মারাশলি জানায় সে তো তাকে জানালো সে খুব লাকি এই বিষয়ে। বলে সে নিজেকে কিভাবে গুছিয়ে রাখছে সে নিজেই জানে, নিজের মাথায় সামলাতে তাকে খুব কষ্ট পেতে হচ্ছে। এদিকে দেখায় হামিয়েতের বাড়িতে বেহিয়ে হাতে জল আর ওষুধপত্র নিয়ে নিজায়েতের ঘরে তার জন্য এসেছে। দরজা খুলে সে নিজায়েতকে দেখতে পায় না, তার নাম ধরে ডাকে। ঢুকলে দরজার পাশে দাঁড়িয়ে থাকা নিজায়েত তার নাম ধরে ডাকে। উনি বেহিয়ের হাত থেকে তার সমস্ত জিনিসপত্র পড়ে যায়। বলল সে এরকম কেন করলো? জল আর ওষুধপত্র তার সব ছড়িয়ে গেল। বলে সে ঠিক আছে, সে আর এইসব ওষুধপত্র খেতে চায়, সে সুস্থ আছে। বলে ওষুধপত্র না খেলে সে কি করে হবে? সমস্ত কথা জানো সে তাকে আর না বলে। নিজায়েত মাটিতে পড়ে থাকা ওষুধ আর জল তুলে খেয়ে নেয়। কাছ থেকে জানতে চায় এখন সে রিলিফ তো? হেসে বলে সে এরকম শিশুসুলভ আচরণ কেন করে? বুঝতে পারে না তার বেহিয়ে কষ্ট পায়, কোনটা যেন সে আর পরে না করে। নিজায়েতকে বেহিয়ে বলে সে এভাবে কথা বলার জন্য খুবই লজ্জিত, তবে কথা বলতে চায় না। নিজায়েত বলে ক্ষমা তো তার চাওয়া উচিত, উল্টে বেহিয়ে চাই। নিজায়েত এতদিন যা যা ভুল করে এসছে, যা অপরাধ করে এসছে তার জন্য তার কেউ ক্ষমা করতে পারে না। আর বেস্ট মেডিসিন এটাই হতো যদি তার এই অপরাধগুলোর জন্য কেউ তাকে ক্ষমা করে দিত। বেহিয়ে জানায় যে সেও বঞ্চিত হয়েছে, সে বোকার মতো কাজ করেছে কিন্তু সে খারাপ মানুষ কোনোদিনই ছিল না, সেও অনেক বেশি কষ্টের মধ্যে ছিল। নিজায়েত জানায় ভুলটাকে বোকামো বলা সাজে, অপরাধটাকে বোকামো বলা মূর্খামো। একদিকে বেহিয়ে ঠিকই বলেছে, সে মূর্খ। যা যা বাজে কাজ করে সে করেছে তার জন্য ক্ষমা করে দেওয়াটা এত সহজ না। এই গল্পে সে তিনটে জিনিসের মধ্যে একটা হতে পারে, একটা ইভিল, একটা হিরোইক, স্টুপিড। কে বলে সে তো হিরো হতেই পারে। জানায় হিরো হওয়ার জন্য অনেক বেশি দেরি হয়ে গেছে, সে আর কোনোভাবেই হতে পারবে না সেটা। নিজায়েতের হাত ধরে বলে সে যদি শুধুমাত্র বেহিয়ের হিরো হয় তাহলে কি যথেষ্ট হবে? নিজায়েত বেহিয়ের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে না সেটা হয় না। তার বোন মাহুর কি বাড়ি ফিরে এসেছে? সে যদি ফিরে আসে তাহলে তাকে যেন তার কাছে পাঠিয়ে যায়, তার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তার সাথে বলা। বেহিয়ে জানে এই প্রশ্নের উত্তর কি সে জানতে পারে যে কি গুরুত্বপূর্ণ কথা। এখানেও বেহিয়েকে এড়িয়ে বলে ঠিক আছে তাকে বলতে হবে না। নিজায়েতকে শুয়ে দিয়ে খানিকক্ষণ বিশ্রাম নিতে বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে দেখায় মাহুর দেখা করতে গেছে টোলগার সাথে হাসপাতালে। মাহুরকে দেখেই বলে দেখো তার কি অবস্থা হয়েছে, কিছু বাজে লোকেদের সাথে ভিড়ে গেছিল। জানায় সে তার ডাক্তারের সাথে কথা বলেছে, ডাক্তার বলেছে যে যার অপারেশন ভালো গেছে, সে এখন আগের থেকে একটু বেটার আছে। জানায় সময় মতো সে যদি এক্সেলারেটরে পা না রাখলে এতক্ষণে হয়তো তার ঝাঁঝরা দেহ পড়ে থাকে। বলে যে সে জানে গুলির ক্ষত কেমন, বলে তার সময় আছে, সে যদি বলতে চায় কি হয়েছে। বলে অনেক বড় লং স্টোরি, পরে এক সময় তাকে বলবো। ও তার কাছে ক্ষমা চায় বলে এগুলো মনে হচ্ছে যেন তার জন্যই হয়েছে টোলগার সাথে। বলে না এগুলো তার জন্য
জন্য কোনোভাবেই হয়। জুডিশিয়াল ডিপার্টমেন্টের একজন প্রসিকিউটর, তার উপর একটা বড় দায়িত্ব, ক্রিমিনালের ফাইল সে পেয়েছে, সে হ্যান্ডেল করবে প্রয়োজনীয় ভাবে। ঠিক থেকে বড় কথা সে এমন মানুষই না যে ছোটখাটো অ্যাটাকে সে ভয় পেয়ে যাবে। বলে হ্যাঁ, এখন সে টোলগাকে সামান্য হলেও অল্প বুঝতে পেরেছে যে সে ভয় পাওয়ার মানুষ না। এদিকে আবার দেখায় সাবাসের আড্ডাখানার দৃশ্যে, যেখানে সুয়াত এসে তার কাছে জানায় যে ডিলারের ব্যক্তি অর্থাৎ কাদের তাকে লোকেশন এবং টাইম পাঠিয়ে দিয়ে এক্সচেঞ্জ করার জন্য। তার মনে একটা প্রশ্ন আছে, স্ক্র্যাপ ডিলার এখানে তার সাথে কোনো রকমের ছলনা করবে না? বলে ভালো মতো প্রস্তুত হয়ে নিতে, আর যদি ছলনা করার চেষ্টাও করে সবার প্রথম গুলিটা যেন তার লোকেদের বলে দিতে মারাশলির মাথায় মার। বলে ঠিক আছে, তাই হবে। পর তারা সকলে একসাথে গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে পড়ে স্ক্র্যাপ ডিলারের উদ্দেশ্যে। দেখায় হাসপাতালের বিছানায় শুয়ে টোলগা বলছে যে এই কাজগুলো সবই সাবাস ম্যানিয়াক। বলে সে জানে, এই জন্য তো তাদের উপরও সে হামলা করে। বলতে এখানে সে মারাশলি আর তার কথা বলে, মুখ থেকে তার কথা সব শুনে জিজ্ঞেস করে এগুলো কি করে হলো। তো মেহমেদ ইনচেকে খুঁজতে চাইছে মারাশলির সাথে তার কি সমস্যা। ওর বলে হয়তো আগের কোনো বিষয় নিয়ে হতে পারে, কোনো তাদের পেছনে ধাওয়া করছে, কোনো রকমে পালিয়ে যেতে সক্ষম হলেও মারাশলি পারেনি। জানতে চায় তাহলে মারাশলি কি নেই? মাহুর বলে না না, সেরকম কিছু না, কিন্তু সত্যি কথা বলতে সে এটা জানেও না তার অবস্থান কি, মারাশলি আদৌ ঠিক আছে কিনা সে জানে না। বলে তাকে চিন্তা না করতে, সেই বিষয়ে তার টিমকে বলবে, তারা খুব তাড়াতাড়ি খুঁজে বের করবে, চিন্তা না করতে। ও জানায় যে এটাও সত্যি, কিন্তু সে কোনোভাবেই প্রমাণ করতে পারবে। বাস এই কাজটা করে বাস তার পুরো পরিবারকেও শেষ করে দিয়েছে, কিন্তু সে কোনো প্রমাণ করতে পারে। বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মাহুরের সিকিউরিটি এখন ইম্পর্টেন্ট। মারাশলি এখন তার সাথে নেই। উত্তরে মাহুর জানায় মারাশলি কোনোভাবেই তার সিকিউরিটি না। আবার টোলগাকে শুভেচ্ছা জানিয়ে সে সেখান থেকে চলে যায়। এদিকে দেখায় সাবাস আর সুয়াদ মারাশলিকে নিয়ে এসেছে কাদেরের সাথে, দেখা করে তার হাতে তুলে দেওয়ার জন্য। সাবাস জিজ্ঞেস করে কাদেরকে স্ক্র্যাপ ডিলার আসেনি কেন। কাদের জানে এইসব ছোট সমস্ত জিনিস সমস্ত স্ক্র্যাপ ডিলার নিজে হ্যান্ডেল করে না, কাদের করে। সাবাস বলে তার কাঁধ এখন ঠিক আছে, সে হ্যান্ডেল করতে পারবে তো। কাদের তার কাছে অর্থাৎ সাবাসের কাছে দেখতে চায় মারাশলিকে। এই দরজা খুলে সাবাসের লোকেরা দেখালে মারাশলির কাছে গিয়ে বলে যে এরপর তারা তাকে তাদের নিজেদের গাড়ি করে নিয়ে যাবে। সে বলে তাকে একটু তার কাছে আসতে, সে কিছু শুনতে পাচ্ছে না। তারপরেই কপাত করে সে তার গলা চেপে ধরে শ্বাসরোধ করতে থাকে। তারপর তার পাশে থাকা লোককে বলে মারাশলিকে দিয়ে কাদেরকে ছাড়া পাওয়ার পর বলে যে মারাশলিকে সে পরে দেখে নেবে। মারাশলি সাবাসের সামনে দিয়ে যেতে যেতে বলে সে তার সাথে খুব তাড়াতাড়ি দেখা করবে। বলে সে তার জন্য অপেক্ষা করবে, যদি সে তাকে খুঁজে পায় তো ভালো। ওর তাদের টাকা দেখতে চায়। তার লোকেদের বলে যে সমস্ত টাকাগুলো যাতে সাবাস আর সুয়াদকে দেখিয়ে ব্যাগ খুলে সব টাকা চেক করিয়ে দেয়। জিজ্ঞেস করে সমস্ত টাকা এখানে তো মনে হচ্ছে না, অল্প কিছু আছে হয়তো। বলে স্ক্র্যাপ ডিলার এরকম কাঁচা কাজ কখনই করে না, একটা এক্সট্রা পেনি হলেও সে তাকে ফেরত দিয়ে দেবে। পর তারা সেখান থেকে চলে যায়। হাসপাতাল থেকে বেরিয়ে নিজের গাড়িতে বসে কেঁদে কেঁদে হিলালকে কল করে বসে মাহু। হিলালকে কল করে জেলাল আর তার সাথে হওয়া ঘটনা সমস্ত কিছু জানিয়ে দেওয়া। জানায় কিছু ঘন্টা আগেই ঘটনাটা ঘটেছে। বলে তাহলে এর পেছনেও নিশ্চয়ই সাবাসি আছে, কারণ প্রসিকিউটরকেও হয়তো সে আন্দাজ করছে সাবাসি অ্যাটাক করেছে। বলে হ্যাঁ, তারও তাই ধারণা। তার থেকে বেশি খারাপ কথা, সে পালাতে সক্ষম হলেও জেলালকে পাওয়া যাচ্ছে না, এখনো তার বিষয়ে কোনো খবর পায়নি। সে রেস্কিউ টিম নিয়ে গেছিল, পুলিশকেও সে সমস্তটা জানিয়েছে, কিছু না পেয়ে তাই সে নেমজেদকেও সে কলে পায়নি, তাই সে বাধ্য হয়ে হিলালকে জানাচ্ছে। বলে তাকে চিন্তা না করতে, সে যা কাজ করেছে সব ঠিক করেছে, হয়তো কোনো কিছুর পেছনে পড়ে আছে আর তার জন্যই সে মেহমাতের পেছনে পড়ে। এখানে সে জেলালের নাম নিয়ে বলে। হিলাল বলে তাকে চিন্তা না করতে, তারা শেষ পর্যন্ত ঠিকই ধরে নেবে সাবাসকে, খারাপ উদ্দেশ্য পূরণে তাকে সফল হতে দেবে না। বলে সে যদি কিছু জানতে পারে তাহলে তাকে যেন নিশ্চয়ই জানিয়ে দেয়, সে চিন্তায় থাকবে। এদিকে দেখায় যে দেখা করতে এসছে হিলালের সাথে এবং বলে যে প্রসিকিউটরকে সাবাসি ক্ষতবিক্ষত করেছে। তার থেকেও বড় কথা যে মাহুরার মারাশলির ওপরও অ্যাটাক করেছে। সে সাথে তার কথা হয়েছে, সে এখন ঠিক আছে, সে জানিয়েছে, কিন্তু মারাশলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে অসাধারণ, তার মানে তার কমান্ডারকে আবার তুলে নিয়ে গেছে ওই ম্যানিয়াক পাগল। তো এরপর কি হবে? এরপর কি তারা সবাই স্ক্র্যাপ ডিলারের সাথে বার্গেনিং করবে? জানায় যে প্রসিকিউটর এখনো বেঁচে আছে, তার মানে এই বিষয়টা স্ক্র্যাপ ডিলার এবং সাবাস দুজনের জন্যই ক্ষতিকর। জানতে চায় নির্জেতের কি কোনোভাবে মনে নেই যে কোথায় কিভাবে নিয়ে গেছিল আর রেখেছিল তাকে। বলে তার চোখে মুখে কাপড় বেঁধে নিয়ে গেছিল, জায়গাটা তার জাঙ্কিয়ার্ডের মতো মনে হয়েছিল, কিন্তু তার ঠিক মতো মনে নেই। বলে যে তার সাথে হিলাল যেন অর্থাৎ তাদের ইনস্টিটিউশনের সাথে তাদের একসাথে না পুড়িয়ে ফেলে, তাদের কর্মকৃত সব বিষয় ইনস্টিটিউশনকে না জানিয়ে তাদেরই উপকার করবে। বলে এতদিন যদি তারা সামান্যতম সাহায্য পেয়ে থাকে সেটা ইনস্টিটিউশনের জন্য, বললে তারা পুড়ে যেত দুজনে এতক্ষণে, তারা খুবই ভালো মতো জানে। এখানে সে নেবজেত আর জেলালের কথা বলে তাহলে ইনস্টিটিউশনকে এটাও জানাতে যে তার কমান্ডার শারীরিকভাবে সুস্থ নয়, বোকার মতো সবটাও যাতে না জানিয়ে এটাও তাদের সমস্যা তৈরি করতে পারে। বলে ঠিক আছে, সে দেখছে, সে ইনস্টিটিউশনের সাথে কথা বলবে।
দেখা মাহুর বাড়ি ফিরে এসছে আর হামিদ আর বেহিয়ে তাকে ধরেছে ছেঁকে। বারবার জিজ্ঞেস করে যাচ্ছে এখন টোলগার কি অবস্থা। উত্তরে মাহুর জানায় ডাক্তার জানিয়েছে টোলগার জীবন এখন সুরক্ষিত, কোনো সমস্যা হচ্ছে না। পর সে ঘরের ভেতর গিয়ে বলে দেয় যে সাবাস তাদের উপর অ্যাটাক করেছিল। জেলাল এখানে নিজেকে স্যাক্রিফাইস করেছে তাকে প্রোটেক্ট করার জন্য। এখন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, সে বুঝতে পারছে না কি হচ্ছে। সন্দেহ করছে জিনিসটা হয়তো সাবাসই করেছে। তার পরিবার, তার জীবন, তার হাসি খুশি সব নষ্ট করে দিচ্ছে। দেখে বলতে থাকে জানে না সে কি করবে, কি হচ্ছে এখন জেলালের সাথে। তাকে সান্ত্বনা দিতে থাকে। এদিকে হামিদ বেহিয়েকে জল আনতে বললে বেহিয়ে উঠে রান্নাঘরে জল নিতে গেলে সে দেখতে পায় তার পাশে দাঁড়িয়ে আছে জায়েদ এবং নিজায়েত। সমস্ত কথাবার্তাগুলো শুনে নেয়, সে কষ্ট পায়। এদিকে সাবাসের আড্ডাখানায় সাবাসের সামনে দাঁড়িয়ে সুয়াদ বলতে থাকে যে পালানোর তাদের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। বড় স্মাগলারের বোট ভাড়া করেছে যারা তাদের পার করে দেবে বর্ডার। একটু দামি ছিল কিন্তু তারা চেষ্টা করবে যাতে নির্ভুলভাবে তাদের পার করে দিতে পারে। আগামীকাল সকালেই ঘটবে। বলে ঠিক আছে, আগামীকাল সকালে গিয়ে আগে সে তার মাকে নার্সিংহোম থেকে নিয়ে তারপর তারা একসাথে যাবে। বলে সে তার অসুস্থ মাকে নিয়ে যেতে চায়, এভাবে কি করা যাবে? বলে তাহলে সে কি করবে, সে তার অসুস্থ মাকে ছেড়ে চলে যাবে? বলে না, তাদের জার্নিটা হয়তো ডিফিকাল্ট হতে পারে, তার মধ্যে সে একজন অসুস্থ মানুষ। এটাও না যে তারা মাছের বোর্ড অর্থাৎ মল্লাদের বোর্ড নিয়েছে। জানাই ঠিক আছে, সে যা চাইছে তাই হবে। এদিকে আবার দেখা মাহুর তার মাসির বাগানে বসে তার সাথে জেলালের কথাগুলো ভাবছে। উনি সেখানে এসে বেহিয়ে তাকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। উত্তরে মাহুর বলে না, তার মন ভালো নেই, শরীর ভালো নেই। জানায় ঠিক আছে, সে প্রার্থনা করছে যাতে জেলাল তাড়াতাড়ি চলে আসে। সেখান থেকে চলে গেলে সেখানে নিজায়েত এসে মাহুরের পাশে উপস্থিত হয়। জায়েদ প্রথমে মাহুরকে জিজ্ঞেস করে তার কি মন খারাপ আর তার সাথে জেলাল কেন আসেনি। বলে ওখানে যা ঝামেলা শুরু হয়েছে তারপর তাকে বাঁচানোর জন্য জেলাল সবার মাঝখানে ঝাঁপিয়ে পড়েছিল। সে কিছুই করতে পারছে না, তার জেলালের জন্য তার ভীষণ খারাপ করে যাচ্ছে যাতে জেলাল বেঁচে থাকে, যাতে তারা পরে বিয়ে করতে পারে যেমনটা তারা কথা দিয়েছে। করছে তার ভাই যেন সুস্থ হয়ে, উইশ করছে বাকি যা তার পরিবার আছে তারা যেন সবাই ভালো থাকে, কাছে থাকে, কিন্তু একটাও কিছুই হচ্ছে না। বলে সে তো এটাও জানে না যে জেলাল বেঁচে আছে কি নেই। নিজায়েত বলে সে খুব ভালো লাগতো যদি তার বোনকে সে হাসতে দেখতো, আর তার মন বলছে মারাশলি একদম ঠিক আছে। এটা খুব অদ্ভুত, কিন্তু সে খুব স্ট্রং মানুষ এবং বুদ্ধিমান, ঠিক যে কোনো ভাবে বেঁচে যাবে। বলে সে যদি সেই পরিস্থিতিটায় থাকতো যুদ্ধস্থলে তাহলে এই কথাটা বলতো না, কারণ তাদের চারিদিকে অনেক লোক ছিল তাকে মারার জন্য। বলে তাদের দুজনের যদি বিয়ে হয় তাড়াতাড়ি কান্ট্রি সাইডে জঙ্গলের মধ্যে বাড়ি ভাড়া নেবে এবং সেখানে বিয়ের অনুষ্ঠান হবে। তাদের আর কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে এবং তারা দুজনে শুধুমাত্র বেঁচে আছে কোনোভাবে। মাহুরের এরকম রুড়ো কথাবার্তায় চুপ হয়ে যায়। তারপর নরম স্বরে বলে তার দাদাকে রেগে না থাক, পুরোভাবে কথাগুলো বলতে চায়নি কিন্তু তার মাথার মধ্যে দিয়ে অনেক রকমের চিন্তা ঘুরছে। বলে জেলাল যদি ফিরে আসে তাহলে কি সে খুশি হয়? বুঝানে সে যদি এটুকুও জানতে পারে যে মারাশলি বেঁচে আছে তাহলেই যথেষ্ট। ধীর স্বরে বলতে থাকে মাহুরকে মারাশলি বেঁচে আছে, মারাশলি ঠিকই বেঁচে আছে। এদিকে আবার দেখায় যে প্রসিকিউটর টোলগা নিজের হাসপাতালের বিছানায় শুয়ে টিভিতে তার ওপর হওয়া অ্যাটাকের ঘটনা দেখছে। দেখতে দেখতে তার বিরক্ত লাগলে সে খবরটা টিভি বন্ধ করে দেয়। এদিকে আবার দেখায় যে নিজায়েত লুকিয়ে লুকিয়ে বেহিয়ের কাছে কিচেনে এসেছে কাজ করে। কিচেন কাউন্টারের উপর নিজের ফোনটা রেখে বেরিয়ে গেলে যায় সেটা টুক করে নিয়ে চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দেখায় মারাশলিকে স্ক্রাপ ডিলার তার নিজের অর্থাৎ ছোটবেলার ঘরে বন্ধ করে রেখে পা দিয়ে দড়ি বেঁধে আসে। ক্রমাগত তাকে ছোটবেলার সমস্ত কথাবার্তা, তার মা ভাইয়ের কথা মনে করিয়ে বলে যাচ্ছে যে ইসমাইল তার ছোট ভাইকে সে মেরেছে, সে তার ছোট ছেলেকে হারিয়েছে। এই কথাটাও বারবার জানতে চায় জেলালের থেকে সে কি তার বাবাকে সত্যি মেরে ফেলতে চেয়েছিল। যদি সেদিন যে সাবাস না চলে আসতে কি সত্যি সে তার বাবার গলা কেটে দিত? প্রথম থেকে তার বাবার পেছনে পড়ে থেকে সে তো তার বাবার জীবন ধ্বংস করেই দিয়েছে। জেলালের দিকে তার দিকে কটমটিয়ে রাখালে স্ক্র্যাপ ডিলার বুঝে যায় সে তার বাবার গলা কাটতে কিছু পা হতো না। ডিলার জানায় কিন্তু সে কোনোভাবেই জেলালকে এত সহজে মারবে না। যে কাজগুলো করেছে তার জন্য সে আগে তাকে কনফ্রন্ট করবে, তারপর তাকে মারবে। আসলে এখানে ধমকে স্ক্র্যাপ ডিলারকে বলতে থাকে এইসব তার ভাই মারা গেছে এবং যাবতীয় যা ঘটনা হয়েছে সবকিছুর জন্য দায়ী তার বাবা। তাদের বাবা যদি সেরকম বাজে একটা লোক না হতো, না তার ভাই আর সে পালাতো না তার ভাই ওই দুর্ঘটনা ঘটতো। উল্টে বলে না, সে তার ছোট ভাইকে তুলে নিয়ে গেছিল কিডন্যাপ করে। স্কুলের মধ্যে তারা দুজন একা ছিল, তার ভাইয়ের মৃত্যুর জন্য সেই দায়ী। এখানে আবার পুরনো ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হতে থাকে। এখানে গার্ডেরা এখানে মারাশলিকে, ছোট্ট মেহমাদকে এবং তার ভাই ইসমাইলের দেহ উদ্ধার করে নিয়েছে। এখানে তাদের পাশে স্ক্র্যাপ ডিলারও উপস্থিত হয়ে গেছে। এখানে দৃশ্যে দেখায় যে ছোট মেহমাদ মাটিতে বসে আসতে পারছে তার ছোট ভাইয়ের সেই ফাটা ঘুড়িটাকে উদ্ধারকারীরা নিয়ে যায়। তারপরই তার
ছোট ভাইয়ের দেহকে প্লাস্টিকে মুড়িয়ে নিয়ে যায় সেখান থেকে। স্ক্র্যাপ ডিলার উপস্থিত হয়ে গেল, সে প্রার্থনা করতে থাকে ওপরওয়ালার কাছে। আর ছোট ছেলে ইসমাইল বেঁচে যায়, কোনোভাবেই সে তার ছোট ছেলেকে মারবে না, বকবে না। ওপরওয়ালার কাছে এই বলে সে প্রার্থনা করে। ইসমাইলের ডেড বডি নিয়ে যাওয়া দেখে তার মাথা আবার খারাপ হয়ে যায় এবং সে ছোট্ট মেহমাদকে সাপসাপান্ত করতে থাকে। সরকারি ব্যক্তিরা মেহমাদকে তার বাবার কাছে পৌঁছে দিতে গেলে তার বাবা স্ক্র্যাপ ডিলার বলে যে সে তার ছোট ছেলের মৃত্যুর জন্য দায়ী হয়েছে, সে কোনোভাবেই তাকে ক্ষমা করবে না। ছোট ছেলেকে মেরেছে, তাই তার বড় ছেলেকে সে নিজে খুন করবে। ছুটে গিয়ে মেহমাদকে মারতে গেলে আশেপাশে থাকা গার্ডরা তাকে ধরে ফেলে। স্ক্র্যাপ ডিলার মাটিতে বসে মেহমাদকে সাপসাপান্ত করতে থাকে। তো আবার দেখাতে থাকে যে মারাশলি স্ক্র্যাপ ডিলারকে বলছে সে তার ভাইকে নিয়ে পালাতে এর জন্যই বাধ্য হয়েছিল, কারণ তার বাবার অকথ্য অত্যাচারের জন্য। স্ক্র্যাপ ডিলার তাকে ডিফেন্ড করতে থাকে, কি হয়েছিল, একটুই তো মারধর করতো, তার একটা পরিবারের মধ্যেই হতে থাকে। মারাশলি বলে তার এই অকথ্য অত্যাচারগুলোকে ডিফেন্ড করছে সে এইভাবে কথা বলে। ডিলার এখানে তাকে মনে করায় সে যে চিঠিটা লিখে বাড়ি থেকে যখন চলে গেছে মায়ের জন্য চিঠিটা দিয়ে সে জানে তার মা চিঠিটা পড়েছিল কিনা। ডিলার এখানে মারাশলিকে গেস করতে বলে, এটাও বলে যে তার মা এই জন্যই পড়তে পারেনি কারণ তার বাবা আগে সেটা পড়ে নিয়েছে। সেটা পড়ে নিয়ে সে মনে মনে বলেছিল যে একজন কাপুরুষ ছেলে তার মায়ের কথায় শুধুমাত্র উঠবোস করে। ছোট ছেলে মেহমাতের কি মনে হয় সে কি তাকে খুঁজে বের করতে পারবে না, না তাকে খুন করতে পারবে? ঠিকই করে দেখাবে, তার যতদিনই প্রয়োজন হোক না কেন তাতে। তখন স্ক্র্যাপ ডিলারের সামনে তার স্ত্রী উপস্থিত হয় তার জন্য খাবার নিয়ে। সে সেখানেও তাকে ধমকাতে থাকে, তাকে বলতে থাকে তার ছেলেরা পালিয়ে গেছে জন্য কেবলমাত্র এবং একমাত্র সেই দায়ী। সে তার স্ত্রীর হাত থেকে তার সমস্ত খাবার দাবার ফেলে দিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বের করে দেওয়ার পর এটাই বলে যে যেখানে তার ছেলেরা গেছে সেখানে যেতে এবং তারা যা করতে চায় একসাথেই করতে, তাকে ছেড়ে দিতে। ডিলার এখানে হেসেও ফলাও করে বলতে থাকে মারাশলিকে তার মা কিন্তু সেই দরজার সামনে থেকে চলে যায়নি, এক রাত সে দরজার বাড়ি শুয়েছিল। স্ক্র্যাপ ডিলার করুণা করে তাকে ঘরে থাকতে, সে বেশি দীর্ঘদিন অসুস্থতার পর আর বাঁচেনি, এটা ঠিক। নিজের ইমোশন সামলে নিয়ে বলতে থাকে সে যে তাদের উপর এত অত্যাচার করেছিল এই জিনিসগুলোকে সে বাহবা দেয় এবং নিজেকে তার জন্য বেশি পুরুষ মনে করে। কাছে তার পরিবার বলতে কেউ নেই। আসল ব্যাপারটা হলো যে তার আশেপাশের মানুষগুলোকে সে মানুষই মনে করেনি কোনোদিন, শুধুমাত্র চেয়েছে পাওয়ার, টাকা পয়সা, প্রতিপত্তি। এখন যার কাছে যা আছে তার কাছে খুব তাড়াতাড়ি মারাশলি এগুলো তার থেকে কেড়ে নেবে। ডিলার হেসে মারাশলিকে আবার ব্ল্যাকমেল করতে শুরু করে, বলে যে যেই দড়িগুলো দিয়ে সে তাকে এখানে বেঁধে রেখেছে জানে সেই দড়িগুলো কার? এই দড়িটা হলো তার মায়ের গলার, এই দড়ি দিয়ে তার মা ধুলে পড়েছিল মরে যাওয়ার জন্য। ডিলার দরজার পেছনে দাঁড়িয়ে দূর থেকে দেখছিল এবং মজা নিচ্ছিল। তার মতে তার মা সেই ব্যবহারটা ডিজার্ভ করে। আসলে যেখানে কষ্ট হতে থাকে সে বারবার ধমকাতে থাকে স্ক্র্যাপ ডিলার। আবার তার ভাইয়ের মৃত্যু তাকে মনে করিয়ে তার মা আর ভাইকে দিয়ে মারাশলিকে দুর্বল করার চেষ্টা করতে থাকে। এটাও জিজ্ঞেস করতে থাকে সে যে ইন্টেলিজেন্সের হয়ে কাজ করেছে তার ব্যাপারে ইন্টেলিজেন্স কি জানে, কতটা জানে, সব তাকে বলতে। এগুলো বলে বলে তার মাথা সে খারাপ করে দেবে। মেহমাত অর্থাৎ মারাশলি এখানে চুপ করে থাকে, কোনোভাবে কথা বলে না, মনে মনে সব কথা মনে করে কষ্ট পেয়েও। ডিলার তার ছেলেকে মারতে থাকে আর কথাগুলো জিজ্ঞেস করতে থাকে, মেরে মেরে তাকে ফেলে দিয়ে যখন দেখে কিছু বলছে না স্ক্র্যাপ ডিলার ঘর থেকে বেরিয়ে যায়। মাটিতে মেহমাত এখানে একা পড়ে থাকে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সাবাসের মা জায়রাকে নেওয়ার জন্য নার্সিং হোমে এসেছে সুয়াদ। এখানে জায়রাকে দেখভাল করার জন্য যে নার্স ছিল তার সাথে সে কথা বলে। জায়রাকে এখানে নিয়ে যাওয়ার কথা সুয়াদ বললে সেই নার্সটি জানতে চায় এখানে তো জায়রা ভালোই ছিল, কি সমস্যা? জানায় তার মালিক সাবাস এটা জানিয়েছে তার সিদ্ধান্ত, তাই সে তাকে নিতে এসেছে। দেখভাল করা নার্সটি বলে যে জায়রার জন্য যা যা প্রিপারেশন নিতে বলেছিল সে সব তৈরি করে রেখেছে। বলে ঠিক আছে, সে ঘরে গিয়ে একবার জায়রার সাথে দেখা করে নি। ঘরে গিয়ে সাবাসের মা জায়রাকে দেখতে গেলেই আশেপাশে খুঁজে দেখতে পায় না। পেছন ঘুরে দেখতে গেলেই তার পেছনে এসে নিজায়েত গলায় সুয়াতে চাকু ধরে দাঁড়িয়ে পড়ে। যায় চাকু ধরে সুয়াদকে জিজ্ঞেস করতে থাকে সে কি বুঝতে পেরেছে কে এসেছে তার পেছন। তার গলা শুনে নি বলে হ্যাঁ মিস্টার নিজায়েত। এখানে কাচুমাচু স্বরে জিজ্ঞেস করতে থাকে সুয়াদকে যে সে তার ভাইয়ের তার বোনের এরকম কষ্টের কারণ কেন হয়ে দাঁড়াচ্ছে, তাদের কি করেছে? কিছুই তো করে। তার বোন এত কষ্ট পেয়ে যাচ্ছে, মারাশলিকে তারা ধরে রেখেছে জানে, সে যদি তাকে সাহায্য করে মারাশলিকে তার বোনের সামনে উপস্থিত করে দিতে তাহলে ভালো হয়। সে ঘরে বন্দি হয়ে থাকতে থাকতে একদম বোর লাগতো। ওষুধপত্র, ডাক্তার, তার বোনের কান্না, সবার তার উপর হাসা। এটাও সুয়াদ নিশ্চয়ই খুব ভালো মতো জানে যে নিজায়েত কতটা খতরনাক, যদি তাকে সাহায্য না করে। আবার দেখাতে থাকে মাহুর ঘুম থেকে উঠেছে এবং হমিয়ত তাকে দেখে নিজের কাছে এসে বসায় এবং জিজ্ঞেস করে আজকে তার মুডটা সামান্য হলেও কি ভালো আছে? জানায় না, কোনোভাবেই ভালো নেই, কারণ সে সবার কাছ থেকে মারাশলির বিষয়ে জানতে চাইছে কিন্তু না পুলিশ, না হিলাল, না প্রসিকিউটর কেউ কিছু বলতে পারছে না। এখনো তার ব্যাপারে কোনো খোঁজ নিতে পারেনি। জানায় মাহুরকে যে তাদের
মোরাল ডাউন করলে চলবে না, হাই রাখতে হবে। একটু এখানে রূঢ়ভাবে তার মাসিকে শুনিয়ে দেয় যে সে জানে না যে সাবাস আর তাদের লোকেরা কিরকম যুদ্ধস্থলে ঘটনাস্থলে থাকতো, তাহলে বুঝতে পারতো। সাথে যখন আগেও দুর্ঘটনাগুলো হয়েছিল তখনও তার মাসি তার সাথে ছিল না। নিয়ে জানায় সাবাস আর তার লোকেদের ওপরওয়ালা নিশ্চয়ই শাস্তি দেবে। পরক্ষণেই কষ্ট পেয়ে তার মাসিকে বলে তার রূঢ় ব্যবহারের জন্য সে ক্ষমা প্রার্থী ভাবে এটা চায় না, আসলে তার মন মানসিকতা কোনোভাবেই ঠিক নেই। সে বলে ঠিক আছে, এখন সে তার মেয়ের সাথে একা বাগানে গিয়ে বসে ব্রেকফাস্ট করবে, বেশি চিন্তা না করতে সব ঠিক হয়ে যাবে। এদিকে আবার দেখানো হতে থাকে যেখানে স্ক্রাপ ডিলারের সাথে কাদের কথা বলছে, যেখানে স্ক্রাপ ডিলারকে বলছে সাবাস তো এখানে বেঁচে গেছে, সে কি তাদের সমস্যার হয়ে ভবিষ্যতে কারণ হয়ে দাঁড়াতে পারে। ডিলার বলে তাকে নিয়ে চিন্তা না করতে, সে একটু ইনকম্পিটেন্ট এবং ম্যানিয়া, সাহস করে তাদের শেষ করার সবাইকে চেষ্টা করে সফল হতে পারেনি, এটা ঠিক। এখন তার চিন্তা যে তারা সকলে যদি তার উপর এখন হামলা করে, তাই সে এখন বিদেশে পালাতেই ব্যস্ত থাকবে, কোনোভাবেই কাউকে কিছু বলতে পারবে না, না আর উল্টে তাদের আঘাত করতে পারবে। তাকে নিয়ে চিন্তা করার মতো কিছুই নেই। স্ক্রাপ ডিলার এটা কাদেরকে জিজ্ঞেস করে যে ম্যামে তিনচেকে সে কোথায় রেখেছে, জানিয়ে দেয় যে সে তাকে ওয়্যার হাউসে রেখে এসেছে। ডিলার বলে যে সে তাকে যেন কোনোভাবেই মেরে না ফেলে, কারণ তার থেকে অনেক প্রশ্ন করার আছে, জানার আছে তার মারাশলির থেকে। এদিকে আবার দেখাতে হতে থাকে যে ওয়্যার হাউসে স্ক্রাপ ডিলারের লোকেরা মারাশলিকে ঘিরে দাঁড়িয়ে আছে। মারাশলি এখানে তাদের লোকেদের জিজ্ঞেস করে যে তার জল তৃষ্ণা পেয়েছে, তারা কি তাকে জল না খেতে দিয়ে মারতে, যেন সামান্য জল আনতে যায়। একজন গার্ড আর একজনকে জল আনতে বললে সেখানে স্ক্রাপ ডিলার আর লোকেদের আর মারাশলির ওপর বাইরে থেকে গুলিবর্ষণ হতে থাকে। যাইতে এই কাজটা করতে থাকে এবং সে ফেমাস লোকেদের কোডগুলো সব বলতে থাকে, অপরাধের কথাও কবিতা এবং লেখার মাধ্যমে স্বীকার করতে থাকে। গলার আওয়াজ শুনে মারাশলি ভেতর থেকে বুঝে যায় যে নিজায় তাকে উদ্ধার করতে এখানে উপস্থিত হয়েছে। চালিয়ে স্ক্রাপ ডিলারের লোকেদের মারতে থাকে আর স্ক্রাপ ডিলারও ভয় পেয়ে নিজের কেবিনে দৌড়ে গিয়ে বন্দুক বার করে নিয়ে তৈরি হয়। স্ক্রাপ ডিলারের বহু লোককে মেরে সে মারাশলির কাছে উপস্থিত হয় তাকে উদ্ধার করতে। নিজায়েত মারাশলির কাছে এসে তার হাতের বাঁধন খুলে দেয় এবং তাকে তার সাথে নিয়ে যায়। মারাশলি তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করে এসেছে। সে জানায় যে সে গাড়ি করে এখানে এসেছে তাকে উদ্ধার করতে তার বোনের জন্য, কারণ তার বোনের মন খুবই খারাপ। পর নিজায়েত আর মারাশলি তাদের আত্মরক্ষা করতে করতে স্ক্রাপ ডিলারের লোকেদের থেকে গাড়িতে উঠে সেখান থেকে পালাতে সক্ষম হয়। দেখে স্ক্রাপ ডিলার বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে এসছে এবং জিজ্ঞেস করছে কে করেছে এইসব জিনিসপত্র। তখনই তার লোক কাদের গিয়ে তাকে বলে নিজায়েত এখানে উপস্থিত হয়েছিল এবং গোলাগুলি করে তাদের সব লোকেদের মেরে দিয়ে তার ম্যামা তিনচেকে নিয়ে পালিয়েছে সেখান থেকে। ডিলার ভয় পেয়ে তাকে শাবাশি দেয় যে বাহ কি দারুণ পাগল, কত কাজ করে দিয়ে পালিয়ে গেল। গাড়ি করে যেতে যেতে মারাশলি আর নিজায়েত কথা বলতে থাকে। মারাশলি এখানে বলতে থাকে তার সিট বেল্টটা যেন সে পরে নেয় গাড়িতে, পর গাড়ি থামিয়ে তার হাত থেকে বন্দুকটাও নিয়ে নেয়। এখানে বারবার মারাশলিকে জিজ্ঞেস করতে থাকে যে সে তাকে কিভাবে বাঁচালো, উদ্ধার করলো, তার কি ভালো লেগেছে। তারই এখন বাড়িতে যেতে, কারণ তার বোন মাহুর খুবই চিন্তায় পড়ে আছে। এগুলো গিয়ে তাড়াতাড়ি তার বোন মাহুরকে বলতে চায়। এগুলো তার বোনকে সব বলবে তো সবাই। বলে না, এটা তাদের কাউকে কোনোভাবে জানানো দরকার নেই, বিশেষত মাহুরকে। বিষয়টা তাদের দুজনের মাঝখানে সিক্রেট হয়ে থাকবে। মাহুর আর বাকিরা যদি জানতে পারে তাহলে তাকে সন্দেহ করবে, আরো বেশি আপসেট হয়ে যাবে। বলে ঠিক আছে, তার যদি এটাই মনে হয় তাহলে সে এই বিষয়তেই রাজি। কিভাবে সে তাকে বাঁচিয়েছে, লোকগুলোকে মেরেছে সেটা তাকে একটু বলুন। এখানে নিজায়েতের প্রশংসা করে বলে সে খুব ভালোভাবে সবাইকে মেরেছে, তার খুব ভালো লেগেছে, ভালো করে উদ্ধার করতে পেরেছে। এদিকে দেখায় নিজায়েত আর জেলাল চলে এসেছে হামিয়ে তার মাহুরের কাছে, আর মাহুর ছুটে গিয়ে সামনে দাঁড়ায় জেলালের। ছুটে গিয়ে জেলালকে জড়িয়ে ধরে, দুজনের কুশল বিনিময় করে, ইমোশনাল হয়ে যায়, ইমোশনাল কিছু কথাবার্তা বলে অত চিন্তা করার কিছু নেই, কেউ এত তাড়াতাড়ি মরবে না, সামনে একটা বিয়ে আছে, আমাদের সুষ্ঠুভাবে বিয়েটা উদ্ধার করতে হবে। বলে একটু থিতু হওয়ার পর মাহুর প্রশ্ন করতে শুরু করে জেলালকে যে তার ভাই গিয়ে তাকে কি করে উদ্ধার করে আনলো। মানে মারাশলি মিথ্যে কথা বলে যে নিজায়েত গেছিল সাবাসের কাছে এবং তার সাথে কথাবার্তা বলে তাকে ছাড়িয়ে এনেছে। ওর বলে এটা কি করে সম্ভব, তার ভাই সুস্থ না এবং সাবাসের সাথে গিয়ে কথা বললো আর সাবাস তাকে ছেড়ে দিল। আসলে বলে বিষয়টা এরকম না, কিন্তু তারা একসাথে আগে কাজ করেছে এবং সে তার অর্থাৎ সাবাসের টেস্ট আর সব উইক পয়েন্ট গুলো বোঝে। এখানে তার কথায় সায় দিতে বলে নিজায়েত একটু বাড়িয়ে আবার বলতে যায় যে সে কিভাবে বন্দুক চালিয়েছে। মারাশলি তাকে থামিয়ে দিয়ে বলে হ্যাঁ ঠিক আছে, সে তাকে বাঁচিয়েছে, সে খুবই কৃতজ্ঞ। বলে তারা দুজন যে ঠিক আছে এটাই তার কাছে অনেক বেশি। এখানে মারাশলিকে বলে যে তার এখন একটু বিশ্রাম নেওয়া দরকার, বিহিয়েকে সে ডেকে দিচ্ছে, স্থানগুলো ঠিক করতে হবে, নিরাময় করতে হবে। জানায় সে তাকে কোনোভাবেই কোনো ট্রাবল দেবে না, সে এখান থেকে চলে যাবে, সে এখন একদম ঠিক আছে। বলে এখানে ট্রাবল দেওয়ার মতো তো কোনো কথাবার্তা কিছুই হয়নি, তার সাথে যাবে, সে তাদের ক্ষত নিরাময় করবে, দেখবে, আর সে খানিকক্ষণ বিশ্রাম নেবে, তারপর সে তাকে ছাড়বে যাওয়ার জন্য। এদিকে আবার দেখানো হতে থাকে যে মারাশলি স্বপ্নের মধ্যে দেখতে থাকে তার ছোটবেলার সত্তা আর তার বড় সত্তা ছোট ভাইয়ের সাথে, যেখানে তার ভাই ঘুরিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এখানে তার ছোটবেলার সত্তা ছোট ম্যামা তিনচিকে জিজ্ঞেস করে যে সে কে,
তার বড়বেলা তার ছোট ভাইকে জানায় সে তার বড় দাদা কি সুন্দর ঘুড়িটা বানিয়ে দিয়েছিল, যার জন্য তারা খেলেছিল। ইসমাইল বলে সে তার দাদা কোনোভাবেই হতে পারে না, তার দাদার নাম মেহমেদ ইচ্ছে আর সে তাকে চেনে না। মারাসলি বড় সত্তা দেখতে থাকে, অর্থাৎ মেহমেদ ইচ্ছের বড় সত্তা দেখতে থাকে যে ইসমাইল আস্তে আস্তে তার চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়। মনে হয় খুঁজতে থাকলো আর খুঁজে পায় না। মানে বাস্তবে তার ভেঙে যায়, নিজের স্বপ্ন বাস্তবের মধ্যে নিজেকে স্থিত করার চেষ্টা করে। এদিকে আবার দেখায় মাহুরা নিজের বাগানে কথা বলছে। ফুলগুলো দেখতে দেখতে বলে হসপিটালের ফুলগুলো থেকে এখানে ফুলগুলো অনেক বেশি সুন্দর। বলে তাই নাকি, তার খুব ভালো লাগছে। তারা দুজন ঠিক আছে, কিন্তু সে কি করে বাঁচিয়ে আনলো জেলালকে? সে কি তাকে বলতে এখানে কথাটা এড়িয়ে গিয়ে মাহুরকে বলে তারা জেলালের সামনে বিয়ে আছে। হেসে তার কথা শুনে বলে ঠিক আছে। সে বুঝতে পেরেছে যে জেলাল বলেছে, তারা দুজনে এগ্রি করেছে যে মাহুরকে কিছু বলা যাবে না। ঠিক আছে। হ্যাঁ, মারাসলি দেখা করতে এসেছে সাইকিয়াট্রিস্টের সাথে, যার সাথে হিলাল কথা বলেছিল এবং অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছিল। হিলাল এখানে মারাসলিকে কল করে কনফার্ম হয় যে সে দেখাতে গেছে কি। মারাসলিও জানিয়ে দেয় যে হ্যাঁ সে কথা দিয়েছিল, সে এসেছে দেখাতে। পরই মারাসলির ডাক আসে ভেতর থেকে, ডাক্তারের তরফ থেকে। তারপর সে ভেতরে দেখা করতে যায় ডাক্তারের সাথে। এদিকে দেখায় মারাসলির সাথে সাইকিয়াট্রিস্টের সেশনে মারাসলিকে সাইকিয়াট্রিস্ট যা যা প্রশ্ন করে, নিজের মনের মধ্যে সব সত্যি কথাগুলো ভেবেও সাইকিয়াট্রিস্টের সত্যি কথাগুলো বলেন। তার পরিবার, মা, বাবা, ভাইয়ের মৃত্যু, মারাসলির অ্যাকসেন্ট, তার মানসিক স্থিরতা হারিয়ে যাওয়া, মিশন কমপ্লিট হয়ে যাওয়া, এই সমস্ত কিছু নিয়ে বানিয়ে গল্প বলে দেয়। এই গল্পগুলো সে একসময় মাহুরকে বলেছিল। সে এখানে মিথ্যে আচরণ করে। সাইকিয়াট্রিস্ট শেষে জানায় আজকের জন্য এইটুকুই যথেষ্ট। দুদিনের মধ্যে সে আবার তার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়। মারাসলিও বলে নিশ্চয়ই সে এখানে উপস্থিত হবে, তা সেও কথা বলতে আগ্রহী। তারপরই মারাসলি গাড়ি চালিয়ে যেতে যেতে হিলাল, সাইকিয়াট্রিস্ট তার মেয়ের সমস্ত বলা কথাবার্তাগুলো মনে করে আবার মানসিক স্থিরতা হারাতে থাকে। নিজের গাড়ি থামিয়ে নিজেকে স্থির করে নিয়ে আবার গাড়ি চালিয়ে চলে যায়। সে দেখা করতে যায় তার এক্স ওয়াইফ হিলালের সাথে। হিলাল জেলালের সাথে দেখা করে তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কি। মারাসলি অর্থাৎ মেহমেদ ইনসে তাকে জানায় হ্যাঁ সে কথা দিয়েছিল এবং গেছে দেখা করতে এবং সেশনও কমপ্লিট করেছে, এখানে তার কথা রেখেছে। জানে এটা অন্য কারোর উপর সে উপকার করছে না, সেটা নিজের জন্য করছে। অবাক বিষয়, আশেপাশে কেউ নেই, কিন্তু এখনো মারাসলির অ্যাকসেন্টে সে কথা বলে যাচ্ছে হিলালের সাথে। মেহমেদ ইনসে জানায় অর্থাৎ জেলাল জানায় যে এটা তার হ্যাবিট হয়ে গেছে, করতে কিছুদিন সময় লাগবে। তারপর মেহমেদ বলে যে ঠিক আছে এর কথা করে, কিন্তু প্রসিকিউটরকে মেরে ফেলতে চেয়েছিল সাবাস। সে কোনো খবরাখবর কি খুঁজে পাওয়া গেছে? উত্তরে হিলাল বলে না, তাকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু খোঁজ খবর নিয়ে জানা গেছে যে সে এখন বিদেশে পালিয়ে যেতে চাইছে। তারা যেহেতু খবর পেয়ে গেছে তাই নাকাবন্দি করে দিয়েছে এবং তার পালানোর কোনো জায়গা নেই। জানায় সাবাস এখানে ইস্যু নয়, ইস্যু হচ্ছে এখানে স্ক্রাপ ডিলার। দিন ধরে যাকে তারা খুঁজে বেরিয়েছে যে তার মেয়ের এত ক্ষতি করেছে, জন্য তাদের মেয়ে এত অসুস্থ হয়ে গেছিল, এত বছর তারা অপেক্ষা করে তাদের খোঁজ পেয়ে গেছে। হিলাল চাইছে যে যাতে স্ক্রাপ ডিলারের নাম্বার আর অ্যাড্রেস তাকে দিয়ে তারা গিয়ে স্ক্রাপ ডিলারকে ধরে না। মেহমেদ অর্থাৎ জেলাল এখানে জানিয়ে দেয় ইম্পসিবল। নিজের কিছু কাজ আছে স্ক্রাপ ডিলারের সাথে, সেগুলো সে ফিক্স করবে, তারপর সে ভাব হিলালকে কোনোভাবেই সে তার অ্যাড্রেস নাম্বার কিছুই দেবে না। আসলে এখানে হিলালকে বারবার না বলতে থাকে। হিলাল বলে যে সে যা যা অপরাধ করেছে, অর্থাৎ স্ক্রাপ ডিলার যা যা অপরাধ করেছে তার জন্য তার পানিশমেন্টের দরজা কোনোভাবেই মারাসলি বা মেহমেদ ইনসের ব্যক্তিগত বিষয়, তাই তার উচিত তার সহযোগীদের সহযোগিতা করা। এখানে কোনো রকমের উত্তর না দিয়েই জেলাল চলে যায় হিলালের সামনে থেকে। এদিকে দেখায় স্ক্রাপ ডিলারের আড্ডাখানায় স্ক্রাপ ডিলার কথা বলছে কাদিরের সাথে। তাকে জানা অনেকদিন ধরে কাজ হচ্ছে না, স্ক্রাপ ডিলার কি আর কোনো অর্ডার নেবে না? ডিলার তাকে জানায় তার মাথায় অনেকগুলো প্রশ্ন চলছে, সে এখন কোনো অর্ডার নিতে পারছে না। এই প্রশ্নগুলোর উত্তর সে নিবারণ করবে, তারপর সে পরের কথা ভাববে। তার মাথায় প্রশ্নটা চলছে যে নিজায়েত কি করে জানলো যে মেহমেদ ইনসে তার কাছে আছে। কাদের জানায় হয়তো সাবাস জানিয়েছে, কারণ সাবাস আর নিজায়েত তো ভাই ভাই ছিল। ডিলার বলে পয়েন্ট টু বি নোটেড, খুব ভালো কথা। মানে কাদের বলতে চাইছে
যে সাবাস তার কাছ থেকে $50 মিলিয়ন নিল এবং মেমাতিনচেকে নিয়েও ফুরুত করে পালাচ্ছে, তাই তো? জানায় হ্যাঁ, এরকমই হয়তো সে ভেবেছে কিছু। ডিলার বলে $50 মিলিয়ন অনেক, এরকম জিনিসপত্র ঘটনা মানুষকে রাগান্বিত করে দেয়। এই কাদিরকে সে অর্ডার দেয় যে তাদের সমস্ত লোককে গ্যাদার করতে, আর কোনো শত্রু যেন কোনোভাবেই ছাড় না পেয়ে যায়। জানায় তারা হয়তো কোনো স্ট্র্যাটেজিক মিস্টেক করেছে। ডিলার জানায় স্ট্র্যাটেজিক মিস্টেক, সে তার এর মানেও জানে, তাকে যে অর্ডার দিয়েছে সেটা যেন ঠিক মতো সে ফলো করে। জানায় ঠিক আছে, সেইগুলোই হবে। আবার দেখায় মারাশলি উপস্থিত হয়েছে ফুয়াতের বাড়ি, মানে তার শোক সভা চলছে, নামে প্রার্থনা হচ্ছে। ঘরে দরজায় উপস্থিত হয়, দেখে যে বাড়িতে মৃত্যু হয়েছে সেই বাড়ির লোকের জুতো ঘরের দরজার সামনে দেখে। ফুয়াতের বাবার জুতো দেখে ভিতরের দিকে আস্তে আস্তে এগোতে থাকে। দেখতে পায় ফুয়াতের মেয়ে দিলারা এবং বাকি সকল লোক বসে এবং প্রার্থনা হচ্ছে। লাল নিজেও প্রার্থনায় অংশগ্রহণ করে এবং প্রার্থনা শেষে সে ঘরের ভেতর ঢুকে যায়। এখানে দেখা যায় ফুয়াদ যেটা বলে গেছিল যে তারপর মারাশলি এখানে সর্বে হয়, তার লোকেরা মারাশলির সাথে সেভাবে আচরণ করতে শুরু করে। প্রথমের ব্যক্তিরা জানায় যে ফুয়াদ বাবা চলে গেছে, তারপর ফুয়াতের পর সে বলে গেছে জেলালি সর্বে তার যদি যে কোনো প্রয়োজন হয় বা যা কিছু হয় তার একটা কমান্ডই যথেষ্ট হবে তাদের জন্য। সবাই উপস্থিত হয়ে যাবে সাহায্যের জন্য। বিনম্রভাবে জানায় এইসব ভাবার কোনো দরকার নেই, সবে এটা শোকের বাড়ি, এরকম কিছু হওয়ার প্রয়োজনও নেই। সবাইকে সে সমবেদনা জানায়। সে কিছু অন্য মানুষজনের সাথে দেখা করতে গিয়ে প্রথমে ফুয়াতের সাথে সাবাসের লোকেদের যুদ্ধে যে আহত হয়েছে বা যা সমস্যা হয়েছে বিষয় নিয়ে কথা বলতে চায়, তার জন্য কোনো আজ্ঞা আছে কিনা। না, ফুয়াদ বাবা একজন ভালো মানুষ ছিল, এইসব বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই, চলছে সবকিছু এখন সেভাবেই চলছে। বয়স্ক লোক এসে জেলালকে একই কথা সব বলে। জেলাল জানিয়ে দেয় যে ফুয়াতের পর এইগুলো তার দায়িত্ব না, মানে তার মেয়ে দিলারা অর্থাৎ তার বংশজ উপস্থিত আছে, একজন সিংহের নয় মহিলা, তার বাবার নাম যশ খ্যাতি প্রতিপত্তি এবং সিদ্ধান্ত সবই সামলে নেয়। বয়স্ক ব্যক্তিটি জানায় কিন্তু ফুয়াদ তো সেরকম কোনো কথা বলে যায়। জানায় সে বলছে সেই সিদ্ধান্তটা নিয়েছে এবং সে জানে যে দিলারা সবই সামলে নেবে, সকলকে ওই বিষয়ে এগ্রি করতে বলে। এই সমস্ত কথাবার্তাগুলো শুনে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং সেখান থেকে কিছু জিনিসপত্র থালা বাসনপত্র ভেঙে সেখান থেকে যেতে থাকে। লালো বয়স্ক ব্যক্তিদের থেকে আজ্ঞা নিয়ে দিলারার পেছনে যায়। সে তাকে বারবার থামতে বলে, আর ফ্রাস্ট্রেটেড হয়ে জানতে চায় সে কেন তাকে বিরক্ত করছে, সমস্যা হয়েছে। তার বলে যে সে দিলারার সাথে একটু কথা বলতে চায়। তারা বলে তার আর কোনো কথা বলার কোনো জায়গা, যা বলেছে সমস্তটা সে শুনে নিয়েছে। তিনছে অর্থাৎ মারাশলি এখানে জানতে চায় সে ভুল কি বলেছে, ভুলই বা কি ব্যবহার করে। তারা জানায় সে যদি তার বাবাকে ভালোই না বাস সে সময় তাকে কেন আশা দিয়ে, যদি এতটাই ভীতু হয়ে থাকে তাহলে তার বাবা যা তাকে দায়িত্ব দিয়েছিল সেগুলো কেন পালন করছে না সে। এখানে জানায় দুটো জায়গায় দুটো জিনিসই আলাদা, কোনোভাবে কোনো ভুল কাজ করেনি সে জানে। এখানে দুঃখে বলতে থাকে খুব ভালো হতো যদি সে তাকে জেল থেকে না বার করতো, তো তার বাবা যদি তার সাথে দেখা না করতো, ভরসা আর বিশ্বাস না করতো, দিলারের উচিত প্রসিকিউটরকে কি সবকিছু বলে দেয়। তার এখন মনে হচ্ছে যে জেলাল কোনোভাবেই ইনোসেন্ট ছিল, দোষের জন্য সে অভিযুক্ত হয়েছিল, তার জন্য তার জেলে পচে মরাটাই উচিত ছিল। জানায় যে সে যা ভাবার ভাবতেই পারে, তাতে তার কোনো সমস্যা নেই। তিনছে যেরকম মানুষ সেটা সবার সামনে সেরকম, একদমই ট্রান্সপারেন্ট, কোনো লুকোচুরি নেই। কোনোভাবেই কোনোদিন সে ধোকা দেয়নি না বেইমানি করেছে কোনো বিষয়। জানায় সে কোনোভাবেই বিশ্বাস করে না যে সে ইনোসেন্ট, তো মারাশলির বিষয়টা তো কোনোভাবেই না। জানায় অর্থাৎ মারাশলি জানায় দিলারাকে যে সে কথা দিয়েছে তার বাবা ফুয়াদকে যে তার মেয়ে দিলারাকে সে প্রোটেক্ট করবে, কথা সে যে কোনো ভাবে হোক রাখবে, এটাই তার শেষ কথা বলে জেলাল সেখান থেকে চলে যায়। দিলারা বলে শেষ কথা কি না আর কি সিদ্ধান্ত এসেছে সেটা দিলারা ঠিকই দেখে নেবে, জিনিসটা থাকছে আর কোনটা শেষ হচ্ছে। এখানে দিলারা ঠিকই করে নেয় যে জেলাল অর্থাৎ মারাশলি অর্থাৎ মেমাতিনচের আসল আইডেন্টিটি সে সবার সামনে প্রকাশ করে দেবে, বিশেষত মাহুরের সামনে। এদিকে দেখায় সাবা সুয়া তার লোকেদের নিয়ে তাদের পালানোর পথে যাচ্ছে। পথের মাঝখানে উপস্থিত হয়ে যায় স্ক্র্যাপ ডিলার কাদের তার লোক দলবল নিয়ে। গাড়ি থেকে নামালে সাবাস জিজ্ঞেস করতে থাকে সে তো তাকে মেমাতিনচে দিয়ে দিয়ে। ডিলার জানায় মেমাতিনচে দিয়ে তাকে $50 মিলিয়ন নিয়ে নিয়েছে, কিন্তু এত ধূর্ত ব্যক্তি নিজায়েতকে দিয়ে তাকে সরিয়েও দিয়েছে। সাবাস বলে নিজায়েতকে দিয়ে সরিয়ে দিয়েছে মানে নিজায়েত তো এখন পাগল হয়ে গেছে, তার পক্ষে এই কাজগুলো করা অসম্ভব। ডিলার জানায় সাবাস যদি ম্যানিয়াক হয়ে থাকে নিজায়েত এখানে তার 4 ডবল ম্যানিয়া, কমপ্লিট একটা পাগল মানুষ। মাঝে মধ্যে সন্দেহই হয় যে সাবাস আর নিজায়েত আসল রক্তের সম্পর্কের ভাই ভাই। জানতে চায় নিজায়েত অর্থাৎ নিজায়েত টুরেলের কথাই বলছে, এই জিনিসটা কি করেই বা হতে পারে, তার সাথে কোনোভাবে কন্ট্যাক্টে নিলা বলে তাহলে তাকে মনে করতে যে সে ছাড়া আর কে জানে। তিনচে স্ক্র্যাপ ডিলারের অধীনেই ছিল তার ওয়্যার হাউসে গিয়ে নিজায়েত একা সব ধ্বংস করে দিয়ে মেহমাদকে পালিয়ে নিয়ে গেছে যে সাথে করে। উনি সাবাস সুয়াতের দিকে তাকা এবং সুয়াত সত্যি কথা বলে দেয়, এসেছিল তাকে ধমকাতে বলেছিল প্রাণে মেরে দেবে এবং
সেই তার জন্য সে কাজটা করতে বাধ্য হয়েছে। জানে খুব ভালো কথা, স্ক্রাপ ডিলারকে বলে তার মা তার সাথে আছে, তার মাকে সে ফেরত পাঠিয়ে দিচ্ছে, যেখানে ইচ্ছা তাদের নিয়ে যেতে চায় তারা যেতে চাচ্ছে। ডিলার জানে কোনো অসুবিধা নেই, মাদের অপমান করার মতো ব্যক্তিরা সে নয়, সাবাসের মতো এখানে সে তারা কোনোভাবেই না। স্ক্রাপ ডিলার তার লোকেদের বলে যে সাবাসের মাকে নার্সিংহোমে ফেরত দিয়ে আসছে। সাবাস আর সুয়াদকে স্ক্রাপ ডিলার নিজের গাড়িতে তুলে নিয়ে গাড়ি করে তারা সেখান থেকে চলে যায়। এদিকে আবার দেখা হিলাল দেখা করতে এসেছে মেহমাতের সেশনের বিষয়ে সাইকাইট্রিস্টের সাথে। জানায় সে সব বিষয়ে নোট করেছে এবং সে বুঝতেও পেরেছে যে মেহমাত সত্যি কথা বলছিল, এটাকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে। সাইকাইট্রিস্ট এখানে যতটা মনে করেছিল তার থেকেও গুরুতর গম্ভীর হচ্ছে তার সিচুয়েশন। ছোটবেলার ট্রমা, সমস্যা, সমস্ত জিনিসপত্র লুকিয়ে জানতে চায় তাহলে মারাশলিটা এখানে তার স্কেপ পয়েন্ট হচ্ছে, তাই সে তার নিজের তৈরি করা ক্যারেক্টারের মধ্যেই বাঁচতে চাইছে এবং নিজের আইডেন্টিটি থেকে পালাচ্ছে, তাই তো। সাইকাইট্রিস্ট জানায় যে আনফরচুনেটলি কিন্তু কথাটা সত্যি সে করছে। সাইকাইট্রিস্ট এটাও জানায় যে হিলালকে এই বিষয়ে সাহায্যের জন্য রিপোর্ট করতে পারে ইন্টেলিজেন্সে, হলে হিলালের উচিত তার হেড অথরিটি সমস্ত বিষয়ে তার কর্মী ইন্টেলিজেন্সের বিষয়ে সব জানিয়ে দেওয়া। এটা আরো বেশি হাতের বাইরে চলে যাওয়ার আগে জানায় তার উপরই সমস্ত কিছু মিশন এবং যাবতীয় সবার দায়িত্ব ছিল করবে কাজটা। জানিয়ে যায় যত তাড়াতাড়ি সে কাজটা করবে তত তাড়াতাড়ি তারা সামলানোর চেষ্টা করতে শুরু করবে। তার পরবর্তী দৃশ্যেই দেখায় যে হিলাল সাইকিয়াট্রিস্টের সাথে মেহমাত ইনচের সেশনে ভিডিও সমস্ত ডিটেল নিয়ে গিয়ে তার হেড অথরিটির লোকেদের দেখাচ্ছে। তারা সমস্তটা দেখে বুঝতে পারে যে অবস্থাটা একদমই ভালো না, জানায় সিচুয়েশনটা কতটা আর্জেন্সি আর তাদের পারমিশন দেওয়া দরকার। এদিকে আবার দেখায় জেলাল অর্থাৎ মেহমাত ইনচে গয়নার দোকানে একটা রিং দেখতে গেছে। মাহুরকে কথা দিয়েছিল বিবাহের জন্য এবং তার জন্যই সে প্রসিড করতে গেছে, তাহলে দোকানদারের থেকে রিংও সে দেখছে। এদিকে আবার দেখায় প্রসিকিউটর টোলগাকে ডাক্তারখানা থেকে ছেড়ে দিয়েছে, মোটামুটি সুস্থ হয়ে গেছে এবং তার অ্যাসিস্ট্যান্ট কর্মী তাকে রিসিভ করতে এসে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে যে সাবাসের বিষয়ে কিছু জানা না। কিছু জানা যায়নি, সে অ্যাব্রডে পালানোর চেষ্টা করছে এইটুকু জানতে পারা গেছে। সে যদি ফিল্ডে না আসে তাহলে ধরা যাবে, যদি রাস্তায় নামে তাহলে তারা তাকে ঠিকই ধরে ফেলবে। এখন মোটামুটি জানা গেছে যে টেরোরিজম গ্রুপ অর্থাৎ স্ক্রাপ ডিলার এইসবের পেছনে সে পড়ে আছে, তাদের কোনো রকমের খোঁজ পাওয়া যায়নি। বলে ঠিক আছে, আর তারা আস্তে ধীরে সব করে নেবে, কিন্তু তার আগে এখান থেকে বেরোনো দরকার। এখানে থেকে থেকে সে খুব বোর হয়ে গেছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে এটাও জানে এখান থেকে বেরিয়ে প্রথমে মেহমাত ইনচেকে তার অ্যাসিস্ট্যান্ট যেন কল করে মেহমাত ইনচেকে হ্যালো বলেই আবার জিনিসটা শুরু করবে। থেকে তারা সব ফিগার আউট করার চেষ্টা করবে। মেহমাত ইনচে এই নামটার সাথে অনেক কিছু সব বিষয়ে জড়িয়ে আছে। এদিকে দেখায় মেহমাত গয়নার দোকান থেকে বেরিয়ে মাহুরকে কল করে বল কোথায় আছে আর এখন কি করছে। জানায় সে এখন বাড়িতে আছে এবং কিছুক্ষণের মধ্যেই স্টুডিও যাওয়ার জন্য তৈরি হবে। বলে যে তাকে কোথাও না যেতে, সে বিয়ে করতে যেমনটা কথা দিয়েছে। এখনই মাহুরকে তার সাথে যেতে বলে রেজিস্ট্রার অফিসে বিবাহ রেজিস্ট্রি করার জন্য। মাহুর হেসে জানায় যে এইভাবে বললেই হয় না, আগে তো অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়, সব তৈরি করতে হয়। তারপর জানায় জেলালকে যে সে খুব খুশি যে সে তার কথা মনে রেখেছে, যে তারা জিনিসটা এভাবে করছে, আগে অ্যাপয়েন্টমেন্ট নিক, কিছু সব জিনিসপত্র তৈরি করুক, এভাবে একটু প্রস্তুত হয়ে নিক, তারপর সে নিশ্চয়ই যাবে তার সাথে। জানায় ঠিক আছে, তাহলে এভাবে এগোনো যায়। মাহুর খুশি হয়ে সাথে সাথে গিয়ে তার মাসি হামিদকে জেলারা তাদের মাঝের কথা বলতে থাকে। বলে এত তাড়াতাড়ি বিয়ে হলে তারা প্রস্তুতি নেবে কি করে। মাহুর জানায় যে তারা কথা দিয়েছিল যদি তারা অ্যাটাক থেকে বেঁচে যায় তাহলে তাড়াতাড়ি খুব স্বাভাবিকভাবে একটা বিয়ে করবে। মেয়ে হেসে মাহুরকে বলে তাহলে জেলাল তার থেকে তার মেয়েকে এত তাড়াতাড়ি কেড়ে নিয়েই যাচ্ছে, তাই তো। বলে এটা ভুল কথা, জেলাল এরকম কোনোভাবেই করবে না, সেটা তার মাসি হামিও তো খুব ভালো মতো জানে। বলে বুঝেছে, সে মজা করছে, কোনোভাবেই হতে নেবে না যে তার মেয়ে বিয়ে করতে যাবে এবং একটু সাজগোজা হবে, ন্যূনতম কোনো তৈরি করা হবে না, প্রস্তুতি নেওয়া হবে না কিছু। সে তাকে একটা ব্রাইডাল শপে জামা কাপড়ের জন্য নিয়ে যেতে। হামিদ বাগানে থাকা বেহিয়েকে ডেকে বলে যে তারা দুজন যাচ্ছে ব্রাইডাল শপিং এর জন্য, মাহুরের জন্য, বিয়ের কোণে তৈরি হবে তার জন্য। শুনে ভীষণ খুশি হয় এবং জানায় সে তাকে অনেক শুভেচ্ছা জানায়, তাড়াতাড়ি বিয়ে হচ্ছে তার জন্য সে আরো বেশি খুশি। দেখায় হিলালের গাড়িতে এসে উপস্থিত হয়েছে নেপ। যেতে যায় সে তাকে কল করছিল, সে তার কল ধরেনি কেন, সে কি মিটিং এ ছিল। জানায় হ্যাঁ, সে বাধ্য হয়েছে তার অথরিটিকে মারাশলির বিষয়ে সব জানতে চায়, তাদের অপারেশন বিষয়ে সবকিছু জানায়নি। বলে দুর্ভাগ্যজনক সে সবকিছু জানায়নি, কিন্তু মেহমাত অর্থাৎ মারাশলি এটা নিয়ে তারা যখন ঘাটাঘাটি করবে, টানাটানি করবে, তখন সব মিশনটা তাদের সামনে চলেই আসবে। জানায় ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, তার জন্য তারা প্রস্তুত হওয়ার সামান্য সময়টুকু পাবে। জানতে চায় তাহলে আউটকাম কি এলো, জানায় আর কি বা আসবে। জেলালকে তারা সরাপশন থেকে না হলে মানুষটা নিজের আরো বড় ক্ষতি করে ফেলবে এবং তার আশেপাশে যারা আছে তাদেরও। ক্রমাগত নিজেকে এবং সবাইকে মিথ্যে কথা বলে যাচ্ছে। থেকেও বড় কথা, স্ক্রাপ ডিলারের বিষয়ে সে হয়তো অনেক কিছুই জানে,
বা হিলালের মনে হয় সে জানেই, সে অন্য কাউকে এই বিষয়ে কোনো ইনফরমেশন দিচ্ছেন, নিজের তৈরি করা একটা চরিত্র নিয়ে রিভেঞ্জে মেটে উঠেছে। বলে এটা তারও মনে হচ্ছে, কারণ একজন মানুষকে সে সিংহের মতো দেখেছে, ও গুলিয়ে ফেলছে যে সে মানুষটাকে এখন সে আর কোনোভাবেই চিনতে পারছে না। জানতে চায় তাহলে জেলিশকে হিলাল কি জানাবে। হিলাল জানায় সে তার মেয়েকে যেমন মিথ্যে কথা এতদিন বলে এসেছে, তার বাবা বিদেশে গেছে কাজের জন্য, ডিউটির জন্য, সেরকমই বলবে। জানায় ঠিক আছে, সে যদি তার কমান্ডারের বিষয়ে কোনো কিছু জানতে পারে তাহলে হিলালকে জানাবে, তারপর সে সেখান থেকে চলে যায়। এদিকে দেখায় যে মাহুর হামিদ এসেছে হামিদের বলা দোকানে বিয়ের কনের শপিং এর জন্য। তারা জামা কাপড় দেখতে থাকে আর মাহুরের বান্ধবী ইচেমও সেখানে উপস্থিত হয়েছে। ইচেমকে মাহুর তাদের অর্থাৎ জেলারা তার সাথে হওয়া যুদ্ধস্থলের ঘটনার বিষয়ে সামান্য জানে বলে সে কোনোভাবে এখন আর অবাক নয়, কারণ তারা দুজন তো ডিফারেন্ট কাপল, তাই ভালোবাসার জায়গায় গুলি বেশি চলে আর রক্তপাত বেশি হয়। মাহুর এক এক করে বিয়ের কোণের পোশাক পরে দেখায় সবাই, বলে একদম তার মায়ের মতো দেখাচ্ছে তাকে। মাও খুব রেডিয়েন্ট বিউটিফুল ছিল। বিয়ের কোণের সাজে তাদের সামনে এসেছিল, তারা সবাই এভাবে অবাক হয়ে গেছে। জানতে চাই জামাটা যদি পোশাকটা যদি তাদের পছন্দ হয়ে থাকে তাহলে জেলালেরই কি হবে। বলে এভাবে যদি বিয়ের কোণে আগে বিয়ের বরের সাথে দেখা করতে চলে যায় তাহলে সেটা ব্যাড লাক ধরা হয়। কি মাহুর বলে সে যেরকম ভাবে কেন তাকে টিস করছে, তারপর তারা সবাই একটু হেসে ওঠে। এখানে তখনই উপস্থিত হয়ে যায় দিলারা এসে তাদের নক করে তাদের দিকে তাদের মন ঘোরে। তারা প্রথমে মাহুরকে তার নিজের পরিচয় বলে যে জেলালের বিষয়ে তার কথা বলার আছে, সবার কাছে একটু এক্সকিউজ করে এবং বলে দিলারাকে তার সাথে 2 মিনিট ছেড়ে দিতে কথা বলতে চায় তারা। এদিকে দৃশ্যে দেখায় যে জেলাল রেজিস্ট্রি অফিসে অপেক্ষা আসতে যেতে থাকা বিবাহিত কাপলদের উইশ করছে। পর দেখায় যে জেলালের সামনে মাহুর উপস্থিত হয়ে বলে তাড়াতাড়ি করতে, সে তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। জানা এসে বুঝতে পেরেছে কিন্তু তাকেও অনেক কিছু জিনিসপত্র দেখে আসতে, তার উপর অনেক দায়িত্ব আছে। জানতে চায় তাকে এত ফ্রাস্ট্রেটেড এবং দুঃখিত কেন লাগছে তার মুখ দেখে। কিছু কি হয়েছে উত্তরে হিলাল যে মাহুর জানায় সব ঠিক আছে। তারা রেজিস্ট্রারের ঘরের দিকে যায়। রেজিস্ট্রারের সামনে গিয়ে তারা বসলে রেজিস্ট্রার প্রথমে মাহুরের নাম জিজ্ঞেস করে এবং মাহুর বলে দেয়। অতীতের দৃশ্যে দেখাতে থাকে যে দিলারা সব জানিয়ে দিয়েছে মাহুরকে মারাশলি অর্থাৎ মেহমেদ ইনসের আইডেন্টিটির বিষয়। এবং অতীতের দৃশ্যে এটাও দেখায় যে মাহুর কোনোভাবেই এটা বিশ্বাস করতে চায় না। তারা বলে সেও আগে যখন প্রথম জানতে পেরেছিল কোনোভাবেই বিশ্বাস করতে পারে, বলে এটা একদম ননসেন্স, সে এখনো কোনোভাবেই বিশ্বাস করছে না। তারা বলে ঠিক আছে, সে অবশেষে ঠিকই জানতে পারে এই জিনিসটার মধ্যে দিয়ে যেতে চাইছে এই অবস্থাটা, তাহলে সে করে দেখবার চেষ্টা নিজে মাহুর। বর্তমানে দৃশ্যে এটাও দেখায় যে রেজিস্ট্রার যখন মাহুরের থেকে পড়ে গিয়ে মেহমেদ ইনসে অর্থাৎ জেলালের কাছে তার আইডেন্টিটি জানতে মাহুর তখন মেহমেদ ইনসে এই নামটা বলে। মাহুরের মুখে এই নামটা শুনে জেলাল অবাক হয়ে যায়, চমকে যায়। তাদের দুজন এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।